লোকসভা ভোটের আগে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন, সিএএ লাগু হতে চলেছে। যদি বলে থাকি মোদী সরকারের এটা মাস্টার স্ট্রোক তাহলে সেটাও ভুল না। ডিরেক্ট কিন্তু খবর আসছে হোম মিনিস্টার অফিস থেকে যে খুব তাড়াতাড়ি কয়েক দিনের মধ্যেই গভর্নমেন্টের অফিসিয়াল গ্যাজেটের মাধ্যমে আমরা নোটিফিকেশন পেয়ে যাব সিএএ লাগু হতে চলেছে। আপনাদেরকে জানিয়ে দিই, বাংলা সফরে যখন অমিত শাহ এসেছিলেন তখন কিন্তু মমতা ব্যানার্জির উদ্দেশ্যে বেশ কিছু কথা বলেছিলেন। তার মধ্যে সিএএ কে নিয়েও বলেছিলেন, আর এটাও বলেছিলেন যে মমতা ব্যানার্জি সিএএ কে নিয়ে মানুষজনকে ভুল বোঝাচ্ছেন, বিভ্রান্ত করছেন। সেই ভিডিওতে যাওয়ার আগে অতি অবশ্যই নমস্কার, আমি অদ্বিতীয়া রয়। আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয়ায়। আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের প্রতিবেদন এখান থেকে শুরু করছি। আমি শুরুতেই আপনাদের সামনে অমিত শাহ কি বলেছিলেন সেই ভিডিওটি প্রেজেন্ট করি। पश्चिम बंगाल में भारतीय जनता पार्टी की सरकार बनने का मतलब है शरणार्थी जो आए हैं उनको सीए के माध्यम से नागरिकता दे देंगे। और दीदी कई बार हमारे शरणार्थी भाइयों को गुमराह कर रही कि सीए होगा नहीं होगा, कानून बनाकर रुक गए। आज मैं आप सबके सामने कहकर जाता हूं, सीए इस देश का कानून है, इसको कोई रोक नहीं सकता, सबको नागरिकता मिलने वाली है। ये हमारी पार्टी का कमिटमेंट है। বাংলা সফরে এসে প্রথমেই কিন্তু অমিত শাহ ইঙ্গিত দিয়েছিলেন সিএএ কে নিয়ে, কথাও বলেছিলেন। আর এটা মোদী সরকারের যদি বলে থাকে লোকসভা ভোটের আগে মাস্টার স্ট্রোক তাহলে সেটাও ভুল না। এখানে পরিষ্কারভাবে অমিত শাহ বলছেন যে আমাদের আশেপাশের লাগোয়া দেশ থেকে যে সমস্ত মানুষজনকে ধর্ম পরিবর্তনের জন্য হোক বা যে কোনো কারণে প্রেশার দিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছে, তাদের অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে আর তারা ভয়ে ভারতে পালিয়ে এসেছে, তো তাদের নাগরিকত্ব দেওয়া, তাদের সম্মানের জীবন দেওয়া, তাদের সুরক্ষা দেওয়া আমাদের কর্তব্য, অর্থাৎ আমাদের ভারতীয়দের কর্তব্য। আর এটা যতই ভুল বোঝানো হোক আমরা এই কর্তব্য পালন করেই ছাড়বো, এই বক্তব্যই রাখলেন অমিত শাহ। তার পাশাপাশি এটাও বললেন যে মমতা ব্যানার্জি কিন্তু সিএএ কে নিয়ে ভুলভাল অর্থাৎ বিভ্রান্ত করছেন প্রত্যেকটা মানুষকে। ডিটেলে যাওয়ার আগে মমতা ব্যানার্জি কি বলেছিলেন সিএএ কে নিয়ে অর্থাৎ ক্যাকে নিয়ে সেই ভিডিওটি আপনাদের সামনে প্রেজেন্ট করি। নাগরিকত্ব, আপনারা সবাই নাগরিক এদেশের, মনে রাখবেন। নাগরিক যদি না হন আপনি রেশন পাচ্ছেন কি করে? নাগরিক যদি না হয় আপনারা স্বাস্থ্যসাথী পাচ্ছেন কি করে? নাগরিক যদি না হন আপনার প্যান কার্ড হচ্ছে কি করে? আপনার আধার কার্ড হচ্ছে কি করে? আপনাদের রেশন কার্ড হচ্ছে কি করে? এগুলো একটা ছলনা। আগে সিটিজেনশিপ কার্ড ডিএমদের হাতে ছিল, এখন কেড়ে নিয়েছে রাজনীতি করার জন্য, সমাজে সমাজে ভাগ করার জন্য। মমতা ব্যানার্জির ভিডিওটা ডিটেলে যাওয়ার আগে প্রথমেই আমাদেরকে মাথায় যেটা নিতে হবে সেটা হচ্ছে সিএএ এটা নাগরিকত্ব দেওয়ার আইন, নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন কিন্তু নয়। আমি আবার বলছি, সিএএ নাগরিকত্ব দেওয়ার আইন, কেড়ে নেওয়ার আইন নয়। এখানে যেটা মমতা ব্যানার্জি ভুল বোঝানোর চেষ্টা করলেন সেটা হচ্ছে যে যারাই ভোটার কার্ড আছে, যাদের কাছে রেশন কার্ড আছে, যারাই নাকি রেশন কার্ড পাচ্ছে তারাই নাকি একদম পার্মানেন্ট নাগরিক, এইভাবে বিষয়টাকে প্রেজেন্ট করতে চাইলেন। তো প্রথমেই আমি আপনাদেরকে জানিয়ে দিই যে সিএএ বিষয়টা হচ্ছে পার্মানেন্ট সলিউশন। আর নাগরিকত্ব কাদের জন্য? খুব স্বাভাবিক যে শরণার্থীদের জন্য, ভারতে যারা বসবাস করছে, ভারতেই যাদের জন্ম, ভারতেই যারা বড় হয়েছে তাদের জন্য কিন্তু নয়। নাগরিকত্ব তাদের জন্য যারা অত্যাচারে হোক, কোনো একটা ধর্মের ওপর প্রেশার দিয়ে, ধর্ম পরিবর্তনের প্রেশারে হোক বা যে কোনো কারণে হোক, মানে আমাদের দেশের আশেপাশে সংলগ্ন দেশ যেটা এই বিলের মধ্যে উল্লেখ রয়েছে, অর্থাৎ পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ থেকে পালিয়ে এসেছেন আর আমাদের ভারতে শরণার্থী হয়ে এসেছেন, থাকছেন, তাদের পার্মানেন্ট সলিউশনের জন্য হচ্ছে সিএএ। অর্থাৎ ভবিষ্যতে কোনো গভর্নমেন্ট বা কেউ যদি এনআরসি লাগু করেন তাহলে কিন্তু এই যারা এখন মমতা ব্যানার্জি বলছেন না যে ভোটার কার্ডের মাধ্যমে চাল পাচ্ছেন, রেশন পাচ্ছেন, এরা প্রত্যেকেই কিন্তু বাদ চলে যাবে। অর্থাৎ প্রপার ডকুমেন্ট না দেখাতে পারলে তারা কিন্তু বাদ চলে যাবে। কিন্তু যদি সিএএ লাগু হয়ে থাকে তাহলে তারা কিন্তু পার্মানেন্ট অর্থাৎ ফিউচারের দিকে তাকিয়ে একটা পার্মানেন্ট সলিউশন তারা ভারতের নাগরিকত্ব পাবে। এই বিষয়টা আশা করছি আমি আপনাদের সামনে পুরো ব্যাপারটা ক্লিয়ার করে দিলাম। আর একটা বিষয় ক্লিয়ার করে দিই যে সিএএ এটা কিন্তু এবার বিল নয়, এটা অ্যাক্ট হয়ে গেছে। অর্থাৎ সিএবি নয়, সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট
অ্যাক্ট হয়ে গেছে। এটা যদি কেউ ভায়োলেট করে থাকে তাহলে অতি অবশ্যই পানিশমেন্ট কিন্তু অনিবার্য যাকে বলা হয়, অর্থাৎ এটা লাগু হয়ে গেছে। এবার আমি ডিটেলটা এবার আপনাদের সামনে আরো ভেঙে বিস্তারিত আলোচনা করি। এই বিলের মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে, যেটাকে মমতা ব্যানার্জি কাজে লাগানোর চেষ্টা করছে, যে একজনা নাগরিকত্ব পাবেন আর একজনা পাবেন না, এটা তো হতে পারে না, সবার জন্য নাগরিকত্ব, এই বিষয়টা মানুষের সামনে প্রেজেন্ট করছেন। আর বিলের মধ্যে কি আছে বিষয়টা, হিন্দু, পার্সি, খ্রিস্টান, বৌদ্ধ, এই সমস্ত যারা ভারতের সংলগ্ন দেশের মধ্যে, অর্থাৎ আমি আবার বলছি আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশের মধ্যে এই সমস্ত যারা মাইনরিটিরা রয়েছেন, যারা চলে এসেছেন ভারতে অত্যাচারে, আমি আবার বলছি যে ধর্মের ওপর প্রেশার দিয়ে ধর্ম পরিবর্তনের জন্য হোক, যে কারণেই অত্যাচারে নিজেদের বাড়িঘর ছেড়ে, কেউ কিন্তু আনন্দের সঙ্গে ভারতে পালিয়ে আসতে পারে না, নিজেদের বাড়িঘর ছেড়ে অত্যাচারিত হয়ে যারা শরণ নিয়েছে ভারতে, শরণার্থী হয়েছে, তাদের জন্যই কিন্তু হচ্ছে সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এবার আমি আপনাদেরকে জানাই যে এখানে কেন মাইনরিটিদেরকে নেওয়া হয়েছে, কেন আমাদের ভারতের মাইনরিটির কথা বলছি না, বাইরের দেশগুলোর ক্ষেত্রে কেন মাইনরিটিদেরকেই আমাদের ভারতে নাগরিকত্ব দেওয়া হবে, মেজরিটিকে নয়। এই কারণেই, কারণ কেউই কিন্তু আনন্দে আসেনি, এনারা প্রত্যেকে অত্যাচারিত হয়ে এসেছেন। আর এবার আপনারা বলবেন মুসলিম সম্প্রদায়ের লোকজন কেন পাবে না। চলে আসুন এবার আফগানিস্তানকে নিয়ে। আফগানিস্তান আপনারা খুব ভালো করে জানেন যে মুসলিম কান্ট্রি। চলে আসুন পাকিস্তান, পাকিস্তান মুসলিম কান্ট্রি। চলে আসুন বাংলাদেশ, বাংলাদেশ মুসলিম কান্ট্রি। তো আমি এটুকু মনে করি যে কোনো মুসলিম সম্প্রদায়ের লোকজনের কিন্তু পাকিস্তানে অসুবিধা হতে পারে না, আফগানিস্তানে অসুবিধা হতে পারে না, বাংলাদেশেও অসুবিধা হতে পারে না। যদি হয়ও বাংলাদেশে যদি কোনো মুসলিম সম্প্রদায়ের লোকের অসুবিধা হয়, তিনি পাকিস্তান যেতে পারেন, দরজা খোলা। পাকিস্তানে অসুবিধা হলে আফগানিস্তান যেতে পারেন, দরজা খোলা। কিন্তু এই সমস্ত যারা মাইনরিটি রয়েছেন, অর্থাৎ হিন্দু, পার্সি, খ্রিস্টান, বৌদ্ধ, এই সম্প্রদায়ের লোকজনদের কিন্তু একটাই দরজা খোলা, সেটা হচ্ছে ভারত। অর্থাৎ ভারতই হচ্ছে কিন্তু সেকুলার কান্ট্রি, যেখানে এসে ওনারা স্বস্তিতে থাকতে পারবেন, শান্তিতে থাকতে পারবেন, যেখানে ধর্মকে নিয়ে কিন্তু প্রেশারাইজ করা হয় না, সবাই কিন্তু নিজের নিজের মতো থাকে। তাদের জন্য সিএএ একটা পার্মানেন্ট সলিউশন, অর্থাৎ পার্মানেন্ট নাগরিকত্ব দেওয়ার সলিউশন। এবার এটা নিয়ে যদি কেউ তর্ক করে থাকে যে না না মুসলিমদেরকেও দেওয়া হোক, এটা কিন্তু ভীষণ বাজে ব্যাপার। কারণ ওনাদের জন্য যদি গোটা বিশ্বের দিকে তাকিয়ে থাকেন, চারিদিকে দরজা খোলা আছে। শুধুমাত্র কোথাও না কোথাও এই যে মাইনর যে সমস্ত সম্প্রদায়ের লোকজনের কথা বললাম, এনারা কিন্তু ধর্মের জন্য হোক বা যে কোনো অত্যাচারের কারণেই কিন্তু দেশ ছেড়ে ভারতে এসেছেন। এ তো গেল এই কথা। এবার আমি চলে আসি বেশ কিছু পলিটিক্যাল অ্যাঙ্গেল আপনাদের সামনে তুলে ধরি, যেখানে আমরা দেখতে পেয়েছি যে বেশ কিছু সম্প্রদায়ের লোকজন যারা বাইরে থেকে, অর্থাৎ অন্য দেশ থেকে আমাদের ভারতে এসে কাজ করার নাম করে এসে থেকেই গেছেন। আর এখানকার নেতারা সেটাকে ভোট ব্যাংক হিসেবে কাজে লাগানোর জন্য তাদের কোনো রকম যাঁচ পড়তাল না করে, ঠিকভাবে ইনভেস্টিগেশন না করে, বেশ কিছু বড় নেতাকে তেল মেরে তাদের ভোটার আই কার্ড থেকে শুরু করে রেশন কার্ড সমস্ত কিছু করে দিয়েছেন কিছুমাত্র ভোটের জন্য। তো এখন আপনাদেরকে বলছি যে এই সিএএ লাগু হলে সেই সমস্ত ছাঁটাই হবে, আর তাদের কিন্তু সরকারি চাকরি থেকে শুরু করে সরকারি সুযোগ সুবিধা যেগুলো উপভোগ করছেন আর ভারতে মাথা গুঁজে পড়ে থাকছেন, সেই সমস্ত লোকদের আনাগোনা কমবে। আর ভারতে কাজের জন্য এলে কাজ করবে আর নিজের দেশে ফিরে যাবে। কারণ ভারত ধর্মশালা নয় যে যারাই যা হচ্ছে এসে এখানে থেকে যাও, কাজ করতে এলো এখানে পার্মানেন্ট হয়ে যাও, দিয়ে আমাদের অধিকার থেকে নিজেদের ভাগ বসিয়ে নাও। ভারত ধর্মশালা নয়। এবার আমি আপনাদের সামনে দু একটা এক্সাম্পল তুলে ধরি। যেমন রিসেন্ট আপনারা জানেন যে আফগানিস্তানের তালিবানি একটা অ্যাটাক হয়েছে, সেখানে তালিবানি শাসন শুরু হয়েছে। তো সেখানে বেশ আমরা জানতাম যে আফগানিস্তানে বেশ কিছু পাঞ্জাবিরা থাকেন, অর্থাৎ শিখ সম্প্রদায়ের লোকরা, তারা কিন্তু অনেকেই ভারতে পালিয়ে এসছেন। তাহলে এই সিএ এর জন্য ইজিলি তারা নাগরিকত্ব পাবেন, কারণ ওনাদের কাছে অন্য কোথাও যাওয়ার আর রাস্তা ছিল না। নেক্সট উদাহরণ দিয়ে আপনাদেরকে, পাকিস্তানে বেশ কিছুদিন আগে খ্রিস্টান সম্প্রদায়ের ওপর আক্রমণ হয়েছিল, কারণ ওনারা মাইনরিটি আর ওনাদের ওপর পাকিস্তানে অ্যাটাক হয়েছিল, তাই জন্য অনেকেই কিন্তু খ্রিস্টান দেশেও ফিরে গেছেন, আর কিছু খ্রিস্টান কিন্তু ভারতে চলে এসেছেন, কারণ ভারত হচ্ছে একটা সেকুলার কান্ট্রি। তাহলে এই সিএএ এর জন্য তারাও কিন্তু খুব সহজেই নাগরিকত্ব পাবে, কারণ তাদের হাতে অন্য কোথাও আর যাওয়ার জায়গা নেই। এই ঠিক সেম ভাবেই আপনারা যদি বাংলাদেশকে নিয়ে উদাহরণ নিতে চান, তো বাংলাদেশকে নিয়ে উদাহরণ হচ্ছে প্রচুর, ভুরি। সেটা হয়তো আপনারাই নিজের আশেপাশে দেখতে পাচ্ছেন, সেটা আমার উদাহরণের অপেক্ষা রাখে না। তো এই সমস্তর জন্য সিএএ যেটা হচ্ছে নাগরিকত্ব দেওয়ার বিল, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, যা ভবিষ্যতের গ্যারেন্টিও হবে আর ভবিষ্যতের একটা পার্মানেন্ট সলিউশন হবে। আমি আশা করছি এই বিলটাকে নিয়ে কোনো গভর্নমেন্টেরই কিন্তু
সেই রকম ভাবে পলিটিক্স করা উচিত না, কারণ বিলটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট একটা বিল। আর ভুল বোঝানো তো উচিতই না, কারণ আমি আপনাদের সামনে বিষয়টাকে একদম ডিটেলে ভেঙে তুলে ধরেছি। Our Honorable Chief Minister of Tamil Nadu, Thiru M.K. Stalin, to address the gathering. பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை தந்திருக்கும் ভিডিওতে আপনারা দেখতেই পেলেন যে মোদি স্লোগানে প্রত্যেকটা মানুষজন যারা এসেছিলেন তারা শুধুমাত্র মোদি মোদি করে চিৎকার করছেন, আর আমাদের দেশের প্রধানমন্ত্রী হাত নেড়ে বলছেন যে থামুন থামুন, থামার জন্য। আর সেখানে পরিষ্কারভাবে মুখটা একদম হাড়ির মতো হয়ে গেছিল এম.কে. স্ট্যালিনের, যিনি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। আপনারা জানেন, বিষয়টা একটু ভালো করে তুলে ধরি যে তামিলনাড়ুতে একটা উদ্ঘাটনী প্রোগ্রাম ছিল যেখানে প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রী দুজনেই একত্রিতভাবে এসে সেখানে উদ্ঘাটনের কাজ চলছিল, অর্থাৎ প্রধানমন্ত্রী উদ্ঘাটন করতে গেছিলেন একটা কার্যক্রমে ভারত সরকারের। তো সেখানে যখন এম.কে. স্ট্যালিন ভাষণ দেওয়ার জন্য দাঁড়ান, মঞ্চে উঠে ওই মাইকের সামনে গিয়ে দাঁড়িয়েছেন, তখন প্রত্যেকটা জনগণ যারা এই কার্যক্রমে এসেছেন তারা প্রত্যেকেই মোদি নাড়াতে গোটা মানে চারিদিক ছেয়ে গেছিল, শুধু মোদি আর মোদি, মোদি আর মোদি। এটা কিন্তু আমি এটা বলবো না যে মোদির পপুলারিটি, মোদির ক্রেজ, মোদির প্রতি ভালোবাসা। আমি এটা বলবো যে এম.কে. স্ট্যালিনের গালে তামিলনাড়ুর সাধারণ লোকজন সপাটে একটা থাপ্পড় মেরেছে। কারণ কোথাও না কোথাও আমরা দেখেছি এই এম.কে. স্ট্যালিন রাজনীতি করতে গিয়ে সনাতন ধর্মকে কিভাবে টার্গেট করেছিল আর কত রকমের বাজে মন্তব্য করেছিলেন, সেটা নিয়ে কিন্তু তামিলনাড়ুর সাধারণ মানুষ দেখিয়ে দিলেন যে আপনারা যদি এইভাবে পলিটিক্স করেন তাহলে পলিটিক্সের জন্য আমরাও কিন্তু একত্রিত হতে জানি। অর্থাৎ প্রত্যেকেই একত্রিত হয়ে মোদি মোদি স্লোগান করে এম.কে. স্ট্যালিনকে করলেন ভয়ঙ্করভাবে অপমান। তার পাশাপাশি যদি বলে থাকি যে এম.কে. স্ট্যালিনের পপুলারিটির গ্রাফ একবারে জিরোতে ডাউনফল করেছে, তাহলে সেটাও ভুল না। কারণ রিসেন্ট তামিলনাড়ুতে একটা ঝড় এসেছিল যেখানে কিন্তু প্রচুর লোক মানে ক্ষয়ক্ষতি হয়েছে, মারা গেছেন। তো সেই ঝড়ের অবস্থা, সেই বন্যা ঝড় এই সমস্ত ছেড়ে এম.কে. স্ট্যালিন গেছিলেন ইন্ডিয়া অ্যালায়েন্সের সিট শেয়ারিং এর বৈঠক করতে, যার জন্য সেখানকার লোকজন কিন্তু একটা পোস্টার পর্যন্ত ছেপেছিলেন আর লিখেছিলেন মিসিং সিএম। মিসিং সিএমে গোটা তামিলনাড়ু ছেয়ে গেছিল। অর্থাৎ অ্যান্টি ইনকামবেন্সি যদি বলে থাকি প্রচুর পরিমাণে বেড়ে গেছে। তার পাশাপাশি এই যে ধর্মের রাজনীতি করতে নেমেছিলেন এম.কে. স্ট্যালিন, তাকে তামিলনাড়ুর সাধারণ মানুষজন বুঝিয়ে দিয়েছেন যে এই সমস্ত করলে ভোটে কিন্তু আমরাও জবাব দিতে জানি। তার পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিই যে লোকসভা ভোটে প্রত্যেকটা দলেরই কিন্তু নিজের একটা স্লোগান থাকে যেটা সেট হয়ে যায় কোথাও না কোথাও ভোটে। যেমন আমরা দেখেছি যে আগের বার আমাদের পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির যখন ভোটে লড়ছিলেন তখন খেলা হবে এই একটা স্লোগান চমৎকার করে দিয়েছিল। চারিদিকে ছোট থেকে বাচ্চা প্রত্যেকেই শুধু একটাই নারা, সেটা হচ্ছে খেলা হবে খেলা হবে। এইবার ঠিক সেই রকমই মানে লোকসভা ভোটের আগে ভারতীয় জনতা পার্টি থেকে স্লোগান ঠিক করা হয়েছে, যেটাতে নারা হচ্ছে তিসরি বার মোদি সরকার अब की बार 400 पार। আমি নিজে একটু গুলিয়ে ফেলছি, আসলে এতটা বড় স্লোগান সেট করা হয়েছে, তিসরি বার মোদি সরকার अब की बार 400 पार। এই স্লোগানে গোটা ভারত এখন মানে ভারতীয় জনতা পার্টির প্রত্যেকেই প্রচারে মাঠে নেমে পড়েছে। তার পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিই যে 543টা সিটের ডিটেল ওপিনিয়ন পোল নিয়ে আমি খুব তাড়াতাড়ি আপনাদের সামনে হাজির হচ্ছি, যার জন্য প্রত্যেকটা জায়গা থেকে কালেকশন করা যে কোন দলের কি পজিশন, ইন্ডিয়া অ্যালায়েন্সের স্ট্যান্ড পয়েন্ট থেকে শুরু করে কি সমস্ত কিভাবে খাচ্ছেন কি করছেন প্রত্যেকটা মানে ডিটেল অ্যানালাইসিস আমি শুরু করে দিয়েছি। খুব তাড়াতাড়ি আপনাদের সামনে ওপিনিয়ন পোল আনছি। তার পাশাপাশি আর একটা খবর আপনাদেরকে দিই যে আমি চেষ্টা করছি যে লোকসভা ভোটের আগে 2-3টে রাজ্যকে কভার করার, গ্রাউন্ড রিপোর্টিং করে কভার করার, যেটা আমি চেষ্টা করব যে সাধারণ মানুষের কথা আপনাদের সামনে তুলে ধরার। দেখা যাক এখন কবে করতে পারি, তো অতি অবশ্যই সেই ভিডিওটি আসবে। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয়া চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তার পাশাপাশি আমার ভিডিও অতি অবশ্যই আপনাদের চেনা গ্রুপে শেয়ার করুন, যাতে আপনাদের মতো অনেক মানুষের সাথে আমি কানেক্ট হতে পারি, কারণ আপনাদের সাপোর্ট আমার খুব দরকার। সঙ্গে অদ্বিতীয়া চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, যা হবে স্পষ্ট হবে।